নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকের গল্প সহবাস, কলমে মিঠু রায় চক্রবর্তী। সমাজের সব লোকের কটু কথা, হাসাহাসি, নিজের দুই আত্মজার অভিমান, প্রতিবাদ সব কিছু উপেক্ষা করে চোখ কান বুঝে আজ জীবনবাবু বিয়ে করে নিলেন কালীমতিকে। সমাজের সকলের কাছে কালীকে নিজের স্ত্রী হিসেবে স্বীকৃতি দিলেন। ভাবলেন, যাক, এরপর যদি লোকে কটু কথা সমালোচনা থেকে বিরত থাকে। কিন্তু কোথায় কি, নিন্দুকের অভ্যাস তো নিন্দা করা, পাড়া প্রতিবেশীর অভ্যাসেই অপরের সংসারে নাক গলানো আর সমালোচনা করার। তেমনি কিছু লোক বললেন, জীবনবাবুর এতদিন কালীমতির সঙ্গে থেকে থেকে একসঙ্গে থাকার অভ্যাস হয়ে গেছে, এখন আর ছাড়তে পারবে কেন? ওই বলে না, আগুন আর ঘি একসাথে থাকলে গলে যায়। যতই মাস্টার হোক না কেন, পুরুষ তো। আর তলে তলে কি সম্পর্ক ছিল এখন তো তা পরিষ্কার বোঝা যাচ্ছে। সবাইকার সব কথা শুনে মুচকি হেসে নীরব থাকেন জীবনবাবু। সত্যি কালীমতি তার অভ্যাসের সঙ্গে মিশে গেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের সংসারটা চালাতো কালীমতি। জীবনবাবুর সদ্য প্রয়াত পত্নী সুবলা দেবীর দুঃসম্পর্কের বোন কালীমতি। জীবনবাবুর দুই মেয়ে রূপালী ও দীপালী। যখন স্কুলে পড়ে তখন দুরারোগ্য এক নার্ভের রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে যায় সুবলা দেবী। জীবনবাবু পড়েন পুরো অথৈ জলে। একদিকে রুগ্ন শয্যাশায়ী অসুস্থ স্ত্রী, অন্যদিকে বালিকা দুই শিশুকন্যা। তিনি নিজে স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। জীবনে যখন এতটা সমস্যা মাথাছাড়া দিয়ে উঠেছে, তখনই সুবলা দেবী বাপের বাড়িতে ফোন করে নিজের গ্রাম সম্পর্কে খুড়তুতো বোন কালীকে এ সংসারে আনে। গায়ের রং কালো হওয়ার জন্য নাম কালীমতি। ওই অমাবস্যার মতো কালো গায়ের রঙের জন্য বিয়ে হয়নি কালীর। বাপ ভাইয়ের ঘরে মূর্তিমান বোঝা কালী। সেই কালী এসে হাল ধরে দিদির সুবলার সংসারে। দুই বোনজির যত্ন, দিদির সেবা যত্ন, ঘরের সব কাজ অবলীলায় সামলে দিত সে। জীবনবাবু অনেকটা নিশ্চিত হয়েছিলেন। সকালে ঘুম থেকে উঠে কালীর হাতের চা, স্কুলে যাওয়ার আগে গরম মাছের ঝোল ভাত, কাঁচা পরিষ্কার জামা কাপড়, বিকেলে মুড়ি মাখা সাথে আদা চা, রাত্রে 4টে নরম গরম রুটি, ডাল, সবই তার মুখের কাছে ধরত কালী। তার মেয়েদেরও কালী মাসি না হলে কিছুতেই চলতো না। খাওয়া দাওয়া, বায়না, পোশাক পরিচ্ছদ সব ব্যাপারেই তারা কালী মাসির মতামত নিয়ে চলত। তাদের সংসারের একচ্ছত্র কর্ত্রী ছিল কালীমতি। তখন অবশ্য পাড়া প্রতিবেশী, আত্মীয় বন্ধু সবাই কালীমতিকে এবারের কাজের লোক হিসেবেই দেখত বা পরিচয় দিত, যেন সুবলা গৃহিণী আর কালী তার দাসীবাদী। সুবলা অবশ্য বুক ফুলিয়ে সকলকে কথা বলতো, কারণ জীবনবাবু প্রতি মাসে কালীমতিকে নগদ প্রায় 5,000 টাকা করে বেতন বাবদ দিতেন। তবে সে টাকা প্রতি মাসে তার বাবা এসে নিয়ে যেত। এ বাড়িতে কালীমতি শুধু খাওয়া পড়া নিয়েই থাকত। তবে এ সংসারের প্রতি তার ভালোবাসা অকৃত্রিম ছিল। নিজের সর্বশক্তি দিয়ে ভালোবেসে এ বাড়ির প্রতিটি মানুষের প্রতি কর্তব্য সমাপন করত সে। তবে জীবনবাবু এতটা স্বার্থপর নন। মেয়েদের বলতেন কালীমাসির প্রতি সম্পূর্ণ খেয়াল রাখতে। এ বাড়িতে তার যেন একটুও অনাদর না হয়। রূপালী ও দীপালী তাদের কালীমাসিকে প্রবলভাবে ভালোবাসত। তাদের যত আবদার ছিল সব কালীমাসির কাছে। এইভাবে পারস্পরিক সহানুভূতি, ভালোবাসায় সময় পেরিয়ে যায়।
সময়ের সঙ্গে সঙ্গে জীবনবাবু পৌর হয়েছে। সুবলা দেবী আরো অসুস্থ হয়ে পড়েছে ও কালীমতির চুলে দু একটা রূপলি রেখা দেখা দিয়েছে। দেখতে দেখতে রূপালী দীপালি দুই বোন কলেজে পাশ করেছে। তারপর তাদের বিয়ে দিয়ে দিয়েছেন জীবনবাবু। কালীমতি নিজে অন্দরমহলের সব দায় দায়িত্ব নিয়ে কোমরে কাপড় বেঁধে খেটে দুই বোনজির বিয়ের শুভ কাজ তুলে দিয়েছে। তারপরেই হঠাৎ সংসারে ছন্দপতন। ছোট মেয়ে দীপালির বিয়ের 1 বছর পরে হঠাৎ করে সুবলা দেবী হার্ট অ্যাটাকে মারা যান। তার পারলৌকিক কাজ মিটে যাওয়ার পর এই সংসারে একা হয়ে পড়েন জীবনবাবু ও কালীমতি দুজনেই। এখন শুধু একে অপরের মুখ চেয়ে বেঁচে থাকা। আর এরপরেই সমাজের সব লোকজন তাদের লুকানো নখ দাঁত বের করে। অত বড় বাড়িতে একা দুজন নরনারী, লোকজনের ফিসফাস আরম্ভ হয়ে যায়। জীবনবাবুর নিস্তরঙ্গ জীবনে আবার ঝড় ওঠে। লোকজনের মুখ বন্ধ করার জন্য কালীমতিকে বললেন, আমার সংসারের জন্য তুমি অনেক করলে কালী। সুবলা আর নেই, এবার মনে হয় তোমার নিজের বাড়ি যাওয়াই উচিত। আমি তোমাকে তোমার ভাইপোর বাড়িতে দিয়ে আসব। কালী, আমি একা মানুষ, আমার যেভাবেই হোক দিনগুলো পেরিয়ে যাবে। জামাইবাবুর কথাটা ঠিকঠাক বুঝতে পারেন না কালী। শুধু চোখ দিয়ে ফোঁটা ফোঁটা অবিরল ধারায় জল পড়তে থাকে। জামাইবাবু তার নিজের বাড়ি বললেন, কোনটা তার নিজের বাড়ি বুঝতে পারে না সে। এটা তার নিজের বাড়ি নয়। এই ঘরদোর, নিজের হাতে সাজানো গোছানো সংসার, নিজের হাতে বানানো তরকারির বাগানটা, উঠোনের তুলসী গাছ, টবের গোলাপ গাছ, একটাও তার নিজের নয়। জীবনবাবু তার 2 মেয়ে রূপালী দীপালি, তারা তার নিজের নয়। এতদিনের গুছিয়ে বাগিয়ে এই সংসার করার অভ্যাস সবই কি খেলা ছিল? অভিমানে চোখে জল চলে আসে তার। জীবনবাবু অনুশোচনায় সরে যান। তবুও কিছুদিন পরে নিজের সিদ্ধান্তে অবিচল থেকে কালীমতিকে তার ভাইপোর কাছে লক্ষণপুরে দিয়ে আসেন। তারপর আরম্ভ হয় তার নিজের জীবনযুদ্ধ। জীবনে পদে পদে তিলে তিলে কালীমতির অভাব অনুভব করেন তিনি। তার নিজের পত্নী সুবলা তো অনেকদিনই শয্যাশায়ী ছিল, তাই সেরকমভাবে স্ত্রীর সেবা যত্ন কিছুই পাননি তিনি। বাড়ির সব কাজ কালীমতি করত। সকালে রান্নাঘরে গিয়ে তিনি বুঝতে পারেন তিনি কতটা অপটু। ঠিকমতো চাটাও বানাতে পারেন না তিনি। কালো তেতো তরল পদার্থটা জিভে দিয়েই গাটা গলিয়ে ওঠে তার। 2টি চাল ফুটিয়ে ভাত রাঁধতে গিয়ে যত বিপত্তি আসে। ভাত গলে যায়, হাতে ফ্যান পড়ে হাত পুড়ে যায়। কোনো মতে না খেয়ে স্কুলে ছোটেন তিনি। এইভাবে 1 সপ্তাহ পরেই বুঝতে পারেন কালীকে ছাড়া তিনি কতটা অসহায়। মানুষটা দীর্ঘদিন ধরে তার অভ্যাসের সঙ্গে মিশে গেছে। তিনি বুঝতে পারেননি এই 1 সপ্তাহে ঠিকমতো খাওয়া হয়নি তার। পোশাক পরিচ্ছদ ঘরদোর সব নোংরা হয়ে আছে। অসহায় অবস্থায় মেয়েদের ফোন করেন তিনি। মেয়ে দীপালি সন্তান সম্ভবা, সে আসতে পারে না। বড় মেয়ে রূপালী কোনো মতে দিন 2 জন্য বাবার কাছে ছুটে আসে। যাওয়ার সময় কথার ছলে বলে যায় নিজের ছেলে মেয়ে স্বামী সংসার ছেড়ে এইভাবে হুটহাট করে তার পক্ষে আসা সম্ভব নয়। সান্ত্বনার স্বরে বাবাকে বলে, মা তো চলে গেছে বাবা, এবার তোমাকে একাই থাকতে হবে, নিজেই নিজেরটা ম্যানেজ করে নিও। মুখ টিপে হাসেন জীবনবাবু। মনে মনে ভাবেন, ঠিকই বলেছিস, তোর মাই তো আমার সেবা যত্ন করতো, তোদেরকে বড় করেছে, মানুষ করেছে, বিয়ে দিয়েছে, সংসারটা গুছিয়ে করেছে। বিছানায় শুয়ে শুয়ে সব শুধু চোখে দেখতো সে, আর সত্যি সত্যি সে সংসারটা চালাতো। সে হঠাৎ করেই আজ তোদের কাছে বড় আপাংপেয় হয়ে পড়েছে। মনের কথা মনে রেখে গলাটা পরিষ্কার করে বড় মেয়েকে বললেন,
তোর কালিমাসিকে তবে নিয়ে আসি, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। চমকে উঠে বড় মেয়ে বলেছিল, না বাবা, আর মাসিকে এনো না। এই খালি বাড়িতে তুমি মাসি দুজনে একা থাকবে, সবাই বিভিন্ন ধরনের কথা বলবে বাবা, আমরা সহ্য করতে পারবো না। তুমি নিজেরটা নিজে করে নাও, তারপর বিপদে আপদে আমরা তো আছি বাবা। হেসেছিলেন জীবনবাবু। বিকেলে ছোট মেয়ে দীপালি ফোন করে বলেছিল, তুমি একা নাও বাবা, আমরা তো আছি, মাঝে মাঝে তুমি আমাদের বাড়ি আসবে, আমরাও যাব, এভাবেই সময় পেরিয়ে যাবে। তবে মাসিকে আর বাড়িতে এনো না। এমনিতেই মাসিকে নিয়ে আমার শ্বশুরবাড়ির লোকের উৎসাহের অন্ত নেই। শাশুড়ি খুড়শাশুড়ি আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করে, তোমাকেও মাসিকে নিয়ে খারাপ ইঙ্গিত করে। এখন মাসি ও বাড়িতে নেই, তাই ওরা চুপ করে আছে। তুমি আবার মাসিকে এ বাড়িতে নিয়ে এলে শ্বশুর বাড়িতে আমি মুখ দেখাতে পারবো না। বোঝার চেষ্টা করো একটু। নির্বাক থাকেন জীবনবাবু। ওদিকে কালীমতিও ভীষণ উদাসীন হয়ে গেছে। সংসার করার পুরনো অভ্যেস বা তাগিদটাই আর তার নেই। আগে খুব ভোরে ঘুম থেকে উঠেই 2 কাপ লিকার চা করতো সে। জামাইবাবুকে 1 কাপ ধরিয়ে দিয়ে নিজে 1 কাপ খেত। তার হাতে তৈরি চা তাড়িয়ে তাড়িয়ে খেত মানুষটা। তারপর প্রাতঃভ্রমণে যেত। সেও ঠাকুর ঘর পরিষ্কার করে স্নান করে পুজো সেরে বাগানের গাছগুলোতে জল দিয়ে রান্নাঘরে ঢুকত। প্রাতঃভ্রমণ থেকে ফিরেই আবার চায়ের ফরমাশ করতেন জামাইবাবু। গরম 1 কাপ চা হাতে খবরের কাগজ নিয়ে বসতেন তিনি। ওদিকে জলখাবারে রুটি তরকারি বানিয়ে রূপালী ও দীপালিকে ডাকত সে। তারা খাবার খেয়ে টিউশনি যেত। সে রান্নাঘরে ছোটাছুটি করে রান্না বসাতো। কিছুক্ষণ পরেই টাটকা সবজি মাছ নিয়ে আসতেন জীবনবাবু। তারপর আবার হাঁক পাড়তেন, কই 1 কাপ চা এখনো তো দিলে না কালী। সে অনুযোগ করত, এত ঘন ঘন তোমার চায়ের ফরমাশ মেটাতে পারবো না জামাইবাবু, আমাকে কি তোমার দাসীবাদী পেয়েছো নাকি? তার রাগ দেখে মুখে কিছু না বলে মিটিমিটি হাসতেন জীবনবাবু। জীবনবাবুর হাসি দেখলেই মুহূর্তেই সব রাগ গলে জল হয়ে যেত কালীর। সে খুব চাইতো জামাইবাবু মুখে কিছু বলুক, কিন্তু পরিস্থিতির চাপে চুপ করে থাকতেন জীবনবাবু। প্রথম প্রথম তাকে ছোট গিন্নি, শালি, আধা ঘরওয়ালি ইত্যাদি মজার স্বাভাবিক হাসি ঠাট্টা করে কথা বলতেন। কিন্তু দিদির রক্তচক্ষু দেখে সংযত হয়ে গেছেন তিনি। এখন শুধু হেসেই উত্তর দেন। পুরনো কথা ভেবে চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল ঝরে পড়ে কালীর। এতদিনও ও বাড়িতে থেকে মানুষটাকে ভালোবাসার অভ্যেস হয়ে গেছে তার। সেটা কিভাবে ছাড়বে? মানুষটা এখন কি খাচ্ছে, কেমন আছে কে জানে। এতবার চাই বা কে করে দিচ্ছে? মানুষটা যে কিছুই জানে না, কোনো কিছু বানাতেও পারে না, কি করছে কে জানে। এতদিন একসাথে থেকে থেকে জামাইবাবুর সব অভ্যাসগুলো নিজের করে ফেলেছিল সে। এখন অভ্যাস থেকে বেরিয়ে জীবনটাই থমকে গেছে তার। উড়ে এসে জুড়ে বসা পিসি শাশুড়ি কালীমতিকে এমন উদাসীন দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে তার ভাইপো বউ ঝুমা। চোর গলায় চিৎকার করে বলে, পিসি কি দিনে দুপুরে জামাইবাবুর স্বপ্নে বিভোর হলে? বলি সংসারের কাজগুলো করবে কে? লজ্জায় ঘেন্নায় অপমানে মাটিতে মিশে যায় কালীমতি। ওদিকে শিক্ষক জীবনবাবু ভাবেন, এই যে আমার অনাত্মীয় রক্তের সম্পর্কহীন দুটো মানুষ একসাথে বাস করি, এটাও তো তার একটা অভ্যাস। পরস্পরের অভ্যাসকে মেনে নিয়ে মানিয়ে নিয়ে চলার অভ্যাসেই তো সুখী দাম্পত্য জীবন। কালীর মতো মেয়ে এতদিন ধরে নিঃস্বার্থভাবে এ সংসারের আমাদের জন্য সেবা দিয়ে গেল। আজ এই অপমানটা তার প্রাপ্য নয়। তাছাড়া আজ আমরা পরস্পরের কাছে অভ্যাস। এই ঘরে আজ আমি একা, নির্বান্ধব। কত কষ্ট করে রান্না করে খাচ্ছি, থাকছি, কেউ দেখতে আসছে না, সাহায্য তো দূর, বরং সবাই সমালোচনা করতেই অভ্যস্ত।
নিজের মেয়েরাও নিজেদের সংসারে ব্যস্ত। আর খবর নিয়ে যতদূর জেনেছি, কালীও ওর ভাইপোর সংসারে আপেক্ষেও। এতদিনের পুরনো সংসার ছেড়ে, পুরনো অভ্যেস ছেড়ে, সর্বোপরি আমাকে ছেড়ে কালীও ভালো নেই। তাহলে উপায় কি? সমস্ত দিক চিন্তা ভাবনা করে নিজের মনের সাথে অনেক যুদ্ধ করে কালীমতিকে বিয়ে করার সিদ্ধান্ত নেন জীবনবাবু। সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করে মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কালীমতিকে সিঁদুর পরিয়ে যথাযোগ্য সম্মান দিয়ে নিজের বাড়িতে নিয়ে আসেন তিনি। দুজন প্রায় সব হারানো নরনারী পরস্পরের অভ্যাস হয়ে, অবলম্বন হয়ে জীবনের শেষ দিন পর্যন্ত একসঙ্গে পথ চলুক, এটাই আমাদের কাম্য হওয়া উচিত। নমস্কার। আজকের গল্প এ পর্যন্তই। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই আমার পাশে থাকবেন। আর যদি কিছু ভুলভ্রান্তি হয় তাহলে অবশ্যই আমায় ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।